এবারে 49 একটি ভূসমলয় উপগ্রহ ভূপৃষ্ঠ থেকে 36,000 কিলোমিটার উচ্চতায় পৃথিবীকে প্রদক্ষিণ করে। হ্যাঁ, ভূসমলয় উপগ্রহ 36,000 কিলোমিটার থেকে পৃথিবীকে প্রদক্ষিণ করে এবং এর টাইম পিরিয়ড প্রদক্ষিণ কাল যেটা সেটা হচ্ছে 24 আওয়ার্স। এটা তোমরা জানো। তাহলে ভূপৃষ্ঠ থেকে 17,000 কিলোমিটার উপরে কক্ষপথে ঘূর্ণায়মান কোনো গুপ্তচর উপগ্রহের পর্যায়কাল প্রায় কত হবে? 17,000 কিলোমিটার, এটা হচ্ছে 36,000 কিলোমিটার। 17,000 কিলোমিটার উচ্চতায় আরেকটা উপগ্রহ যদি থাকে তার পর্যায়কাল কত হবে? এটা কত হবে? এটা বার করতে হবে। যখন উচ্চতা 36,000 তখন 24 আওয়ার্স, আর যখন 17,000 উচ্চতা তখন T2 কত হবে? অ্যাকচুয়ালি এটা আমরা করব কিভাবে? কেপলারস ল দিয়ে ডি স্কোয়ার ভ্যারিজ আর কিউব। আর মানে আমি লিখতে পারি পৃথিবীর ব্যাসার্ধ প্লাস উচ্চতা, তাহলে আর প্লাস এইচ হোল কিউব, কেপলারের তৃতীয় সূত্র। তার মানে আমি বলতেই পারি T2/T1 ইকুয়াল টু আর প্লাস H2/R প্লাস H1। আচ্ছা, এখানে টি স্কোয়ার ভ্যারিজ আর কিউব, তাহলে টি বাদিকে টি লিখলে এদিকে হোল টু দি পাওয়ার 3/2 হবে। আচ্ছা, তাহলে T2/T1 এটা আমাদের এলো। এবার T2 ইজ ইকুয়াল টু আর প্লাস H2 বাই, এই লাইনটা বুঝতে পেরেছো তো? এই লাইনটা হচ্ছে টি স্কোয়ার ভ্যারিজ আর কিউব। আর কিউব মানে আর প্লাস এইচ হোল কিউব। টি স্কোয়ারকে আমি স্কোয়ারটা তুলে দিলাম, স্কোয়ারটা তুলে দিয়ে এই দিকটা হোল টু দি পাওয়ার 3/2 লিখলাম, লিখতেই পারি। তারপর আমরা T2/T1 লিখলাম। T2/T1 তাহলে আর প্লাস H2 প্লাস বাই আর প্লাস H1 হোল টু দি পাওয়ার 3/2 ইন্টু T1। আচ্ছা, এখন যখন H1 36,000 কিলোমিটার তখন T1 24। এবার H2-র ভ্যালু যদি 17,000 কিলোমিটার তখন T2 কত হবে? ক্যাপিটাল আর এর ভ্যালু তো দেওয়াই আছে, আমরা তো বসাতেই পারি। এটা 6400 আর H2 হচ্ছে 17,000 কিলোমিটার বাই এটা 6400 আর এটা হচ্ছে 36,000 কিলোমিটার ইন্টু 24, এত আসবে। কিন্তু এই অঙ্কটাতে আমাদের যে অপশনগুলো দেওয়া আছে এখান থেকে ক্যালকুলেশন করে দেবে, কোনোটাই পাবে না। এই অঙ্কটাতে একটা ভুল আছে। একে বলা আছে গুপ্তচর উপগ্রহ। গুপ্তচর উপগ্রহের উচ্চতা সাধারণত কয়েকশো কিলোমিটারের মতো হয়। ভূপৃষ্ঠ থেকে কয়েকশো কিলোমিটার, 1, 200, 300 কিলোমিটার এরকম হয় গুপ্তচর উপগ্রহের। 17,000 কিলোমিটার উপরে গুপ্তচর উপগ্রহ থাকতে পারে না। আর 17,000 কিলোমিটার উপরে যদি কোনো উপগ্রহ থাকে, এত উচ্চতায় যদি ঘোরে, তার পর্যায়কাল মোটামুটি তুমি হিসাব করে দেখবে। তার পর্যায়কালের ফর্মুলা তোমরা তো জানো, 2π/√g r², আর এখানে আর প্লাস এইচ, এরকম ফর্মুলা। বা টি ইকুয়াল টু 2π√r/g, তারপরে আর 1 প্লাস h/r হোল টু দি পাওয়ার 3। তুমি এটাকে এইভাবেও লিখতে পারো। তাহলে যে উপগ্রহ এইচ উচ্চতায় মানে 17,000 কিলোমিটার উপরে থাকে, তুমি এখান থেকে টি এর ভ্যালুটা বার করো, মোটামুটি তুমি 12 আওয়ার টাওয়ার পাবে। 12 আওয়ার টাওয়ার পাবে 17,000 কিলোমিটার থাকলে। তুমি এখান থেকে বের করলেও ওরকমই পাবে, কিন্তু এখানে 12 আওয়ার কেন অপশন নেই। আচ্ছা, তার মানে এখানে 17,000 কিলোমিটার হয়, এখানে ভুল আছে। গুপ্তচর উপগ্রহ বলা আছে, গুপ্তচর উপগ্রহের ক্ষেত্রে 17,000 কিলোমিটার হতে পারে না, কম হবে, 200 কিলোমিটার হবে। এবার 200 কিলোমিটার উচ্চতায় থাকা মানে হচ্ছে
সেই উপগ্রহের যে উপগ্রহ 200 কিলোমিটার উপরে আছে তার কিন্তু পর্যায়কাল তোমরা জানো যে ভূপৃষ্ঠের খুব কাছাকাছি যদি উপগ্রহ ঘোরে তার পর্যায় একদম কাছাকাছি যখন নগণ্য হয় তখন পর্যায়কাল হচ্ছে 1.4 আওয়ার, একদম নগণ্য উচ্চতায়। এবার 200 কিলোমিটার উপরে থাকলে তার পর্যায়কাল নিয়ারলি 2 আওয়ার্স হতে পারে। তাহলে অ্যান্সার এখানে দেখো কি করা আছে, 2 আওয়ার্স করা আছে। 2 আওয়ার্স করা মানে হচ্ছে অ্যান্সার 2 আওয়ার্স করা মানে হচ্ছে গুপ্তচর উপগ্রহটি নিশ্চয়ই 17,000 কিলোমিটার নেই। 17,000 কিলোমিটার থাকলে মোটামুটি 12 ঘন্টা হতো। আর 2 আওয়ার্স অ্যান্সার করা আছে মানে হচ্ছে এটা অ্যাকচুয়ালি 17,000 কিলোমিটার হবে না, হয়তো বা মিটার হতে পারে, হ্যাঁ, বা 170 কিলোমিটার হতে পারে, এরকম হতে পারে। সেই ক্ষেত্রে টি এর ভ্যালু কাছাকাছি 2 আওয়ার্সের ইকুয়াল আসবে, অর্থাৎ সি অপশন সেই ক্ষেত্রে ঠিক হবে। তাহলে এখানে কি ভুল আছে? ভুলটা হচ্ছে 17,000 কিলোমিটার এখানে বলা আছে, অ্যান্সার 2 আওয়ার এখানে বলা আছে। 17,000 কিলোমিটার হবে না, এটা খুব কম উচ্চতা, কয়েকশো কিলোমিটার হবে, সেই ক্ষেত্রে 2 আওয়ার হতে পারে। আর যদি 17,000 কিলোমিটার হয়ই সেই ক্ষেত্রে কিন্তু 12 আওয়ার 13 আওয়ার এরকম অ্যান্সার আসবে। আচ্ছা, তাহলে এখানে তাহলে অ্যাকচুয়ালি এখানে কী করতে হবে? কোশ্চেনটাকে ঠিক করতে হবে। তাহলে অ্যান্সার 2 আওয়ার্স ঠিক করা যাবে। তাহলে ভূপৃষ্ঠ থেকে এরকম যদি থাকতো 270 কিলোমিটার, সেই ক্ষেত্রে অ্যান্সার আমাদের 2 আওয়ার্স আসতো। তবে এখান থেকে এটা তো আমাদের করলাম, এখানে আসবে না, এখানে কোনো অপশনই পাবে না। এখানে মোটামুটি 12 আওয়ার্স 13 আওয়ার্স এরকম চলে আসবে, কোনো অপশন আসবে না। কিন্তু আমাদের কোনো প্রবলেম এখানে, আমাদের প্রসেসে কোনো ভুল নেই। তাহলে ভূপৃষ্ঠের কাছাকাছি কোনো উপগ্রহকে মানে স্পাই উপগ্রহ, যেগুলো স্পাই অ্যাক্টিভিটি করে যে উপগ্রহগুলো, স্যাটেলাইটগুলি, সেগুলো সাধারণত খুব কম উচ্চতায় থাকে, সেগুলো 200 কিলোমিটারই থাকে এবং তাদের পর্যায়কাল 2 ঘন্টার কাছাকাছি। একদম ভূপৃষ্ঠের কাছাকাছি হলে 1.4 আওয়ার্স 84 মিনিট 40 সেকেন্ড, একদম ভূপৃষ্ঠের কাছাকাছি হলে। আর একটু উচ্চতা বাড়লে 200 কিলোমিটার একটু বেশি হলে সেক্ষেত্রে 2 আওয়ার্স হতে পারে। স্পাই ক্যামেরাগুলি মোটামুটি 2 আওয়ার্সই থাকে এবং সাধারণত স্পাই স্যাটেলাইটগুলি, তা স্পাই স্যাটেলাইটগুলি মোটামুটি এদের পর্যায়কাল 2 আওয়ার্স থাকে। তার মানে এরা 2 ঘন্টায় পৃথিবীকে একবার আবর্তন করে আসে এবং এগুলো পোলার উপগ্রহ হয় সাধারণত, স্পাই স্যাটেলাইটগুলি পোলার। তার ফলে 2 ঘন্টা যদি তার পর্যায়কাল হয়, 24 ঘন্টায় 12 বার ঘুরতে পারবে, অর্থাৎ পৃথিবী একটা চক্কর ঘুরবে, হ্যাঁ, তার 24 ঘন্টায় একটা চক্কর ঘুরবে। ততক্ষণে এই স্পাই উপগ্রহ সেটা 12 বার চক্কর দেবে পৃথিবীকে। তার ফলে পৃথিবীর সমস্ত জায়গা তার পর্যবেক্ষণ করা হয়ে যাবে, হ্যাঁ, 24 ঘন্টার মধ্যে 12 বার অতিক্রম করে। হ্যাঁ, যাই হোক, যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে এখানে 17,000 কিলোমিটার, এই কোশ্চেনটাকে ঠিক করতে হবে। 17,000 কিলোমিটার না দিয়ে 170 মিটার দিলে থার্ড অ্যান্সারটা আসবে, মানে সি অপশনটা হবে। আর এখন যেটা দেওয়া আছে সেই অনুযায়ী কোনোটাই হবে না। আর স্পাই উপগ্রহ, গুপ্তচর উপগ্রহ কখনোই এত কিলোমিটার উপরে থাকে না। এটা হয়তো বা আমার তো পুরনো বই, কয়েক বছর আগের, হয়তো বা নতুন বই এটা ঠিক করা আছে, তোমরা একটু দেখে নিতে পারো। তাহলে এখানে 2 আওয়ার্স অ্যান্সার হবে, কিন্তু অ্যান্সার 2 আওয়ার্স আমি লিখছি, মানে অ্যান্সার সি লিখছি, কিন্তু কোশ্চেন ঠিক করতে হবে। তাহলে কোশ্চেন ঠিক করতে হবে। নেক্সট চলে যাই। একটি ভূসমল উপগ্রহের নিরক্ষীয় তল ও কক্ষীয় তলের মধ্যেকার কোণ। নিরক্ষীয় তল আর কক্ষীয় তল, এটা তো একবার হলো মনে হলো।
নিরক্ষীয় তল, পৃথিবীর নিরক্ষীয় তল আর কক্ষীয় তলের মধ্যে কোণ তো 0 ডিগ্রি, এটা এভাবে ঘুরবে। আর নিরক্ষীয় তল এটা, আর ঠিক এভাবেই ঘুরছে। কক্ষতল আর নিরক্ষীয় তল একই তলে অবস্থান করছে, এদের মধ্যে কোণ 0 ডিগ্রি। তাহলে অ্যান্সার হচ্ছে এ নম্বর। তারপরে চলে যাই, একটি কৃত্রিম উপগ্রহ পৃথিবীকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ঘুরছে। ওই উপগ্রহের মোট শক্তি মাইনাস ই নট। আচ্ছা, দেখো মোট শক্তি ইজ ইকুয়াল টু, আমরা জানি মাইনাস জি এম এম বাই 2r। আচ্ছা, এটাকেই বলা আছে মাইনাস ই নট। তার মানে অ্যাকচুয়ালি ই নট তুমি ধরতে পারো জি এম এম বাই 2r। আচ্ছা, হলো। এর স্থিতিশক্তি, স্থিতিশক্তির ফর্মুলা ইউ ইজ ইকুয়াল টু মাইনাস জি এম এম বাই আর। আচ্ছা, স্থিতিশক্তি কত হবে, মানে ই নট দিয়ে লিখতে হবে। হ্যাঁ, ঠিক আছে, তুমি একটা কাজ করো, -2 দিয়ে গুণ করে আবার 2 দিয়ে ডিভাইড করে দাও, জি এম এম বাই 2r লিখলাম। তাহলে -2 জি এম এম বাই 2r মানে হচ্ছে ই নট। তাহলে এটা হচ্ছে ই নট। তাহলে ইউ ইজ ইকাল টু -2 ই নট ইজ ইকাল টু -2 ই নট। তাহলে অ্যান্সার হচ্ছে সি। হলো। নেক্সট, যদি পৃথিবীর ব্যাসার্ধ 1% সংকুচিত হয় কিন্তু ভর একই থাকে, তবে ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ বৃদ্ধি পাবে না হ্রাস পাবে? এটা তো সহজ। ব্যাসার্ধ কমে গেলে তাহলে অভিকর্ষ ত্বরণ বৃদ্ধি পাবে। দেখো কত বৃদ্ধি পাবে একটু করে দিই। অ্যান্সার তো আমরা বুঝতেই পারছি, ব্যাসার্ধ কমে যাচ্ছে, ভর একই থাকছে, সেই ক্ষেত্রে তো বৃদ্ধি পাবে। এ অপশনটা তো হবেই। অ্যাকচুয়ালি জি ইজ ইকুয়াল টু, কোথার থেকে আমরা ভাববো বিষয়টা, জি ইজ ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার, ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ। তাহলে আমি যদি জি এর পরিবর্তন লিখি, ভগ্নাংশ পরিবর্তন, তাহলে ডেল্টা এম বাই এম -2 ডেল্টা আর বাই আর। এখানে এম এর কোনো পরিবর্তন নেই, তাহলে এই পার্টটা 0। তাহলে ডেল্টা জি বাই জি ইজ ইকুয়াল টু -2 ডেল্টা আর বাই আর। এখন আমি যদি 100 দিয়ে মাল্টিপ্লাই করি, জি এর শতকরা পরিবর্তন হবে 2 ইন্টু ডেল্টা আর বাই আর ইন্টু 100। আচ্ছা, এবার বলা আছে -2 ডেল্টা আর বাই আর ইন্টু 100 এর 1% ব্যাসার্ধ কমে যাচ্ছে, আবার কমে যাচ্ছে, তারপরে -1 লিখতে হবে তোমাকে। বৃদ্ধি পেলে প্লাসই লিখতাম, এটা মাইনাস লিখতে হবে। তার মানে এত পার্সেন্ট, তাহলে 2%। ডেল্টা জি বাই জি মানে জি এর মানে শতকরা পরিবর্তন 2% প্লাস। সুতরাং জি শতকরা 2% প্লাস মানে হচ্ছে বৃদ্ধি পাবে। তাহলে বৃদ্ধি তো পাবেই। কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? 2% বৃদ্ধি পাবে। 5%-এর কম হলে এই ফর্মুলা ব্যবহার করা যাবে, আর 5%-এর বেশি হলে এই ফর্মুলা ব্যবহার করা যাবে না। তখন জি ভ্যারিজ এম বাই আর স্কোয়ার এখান থেকে আসতে হবে। নেক্সট, সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক ক্যাপিটাল জি আর অভিকর্ষ ত্বরণ স্মল জি, এদের একক এদের রেশিওর একক। আচ্ছা, এটার একক এসআই পদ্ধতি আমি যদি বলি, নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। কার একক হলো? ক্যাপিটাল জি, মহাকর্ষীয় ধ্রুবক। তোমরা জানো 6.67 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কিলোগ্রাম স্কোয়ার, এটা জানো। তাহলে ক্যাপিটাল জি হলো, এবার স্মল জি হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার।
আচ্ছা, নিউটনটাকে একটু ভাঙিয়ে দিই। নিউটনটাকে ভাঙিয়ে আমরা, নিউটন মানে হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা নিউটন। সাথে আছে মিটার স্কোয়ার, সাথে আছে সেকেন্ড স্কোয়ার, নিচে কেজি আছে, আবার মিটার আছে, ব্যাস হয়ে গেল। এবার দেখো সব কেজি মিটারে চলে আসছে, আমাদের অপশনগুলি সব কেজি মিটারে আছে। কেজি স্কোয়ার একটা হতো, জি, নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, হ্যাঁ, কেজি স্কোয়ার। আচ্ছা, আর মিটার পার সেকেন্ড, তাহলে নিউটন মিটার। এবার নিউটনটাকে করা হলো এইটা, তারপরে মিটার স্কোয়ার, মিটার স্কোয়ার, এস স্কোয়ার, এস স্কোয়ার, কেজি স্কোয়ার, কেজি স্কোয়ার, মিটার মিটার, হ্যাঁ ঠিক আছে। তাহলে কেজি, একটা কেজি উপরের থেকে কেটে গিয়ে নিচের স্কোয়ারটা থাকবে না। আচ্ছা, এখানে এস স্কোয়ার, এস স্কোয়ার, সেকেন্ড স্কোয়ার কেটেই গেল। উপরে থাকলো এখানে একটা মিটার স্কোয়ার আছে, এটা একটা মিটার, মিটার স্কোয়ার, মিটার স্কোয়ারের, আচ্ছা এই মিটার কেটে দিলাম, তাহলে উপরে থাকলো মিটার স্কোয়ার, উপরে, নিচে শুধুমাত্র একটা কেজি। তাহলে মিটার স্কোয়ার পার কেজি দেখো কোথায় আছে, মিটার স্কোয়ার পার কেজি, কেজি পার কেজি মিটার স্কোয়ার, কেজি পার মিটার, কেজি পার মিটার স্কোয়ার, মিটার স্কোয়ার পার কেজি, মানে অপশন ডি, অ্যান্সার হচ্ছে ডি। নেক্সট আমরা আসি, একটি উপগ্রহের ভেতরে ভারহীনতার কারণ শূন্য অভিকর্ষ। উপগ্রহ শূন্য অভিকর্ষে থাকে না, বায়ু শূন্য, এটাও কোনো কারণ নয়। উপগ্রহের পৃষ্ঠতল প্রতিক্রিয়া বল শূন্য, এটাই কারণ। উপগ্রহ ওজন শূন্য তখনই হবে যদি প্রতিক্রিয়া বল শূন্য হয়। এন যেটা আমরা বলি, এটা যখন শূন্য হবে তখনই ওজন শূন্য হয়। তাহলে উপরের কোনোটি নয়, সি নম্বরটা হচ্ছে। এবার দেখো কি করে হয় একটু আমি বুঝিয়ে দিই। এটা পৃথিবী, এটা মনে করো এখানে একটা উপগ্রহ ঘুরছে, এখানে একটা বস্তু আছে, বস্তুটার ওজন যেটা, সেটা কিন্তু, এখানেও তো ওজন আছে অবশ্যই বস্তুর, সেই ওজন পৃথিবীর কেন্দ্রের দিকে ক্রিয়া করছে, বস্তুর ওজন। আর আমি এই বস্তুর উপর বসে নিয়ে আমি ভাবতে পারি অপকেন্দ্র বল বাইরের দিকে আছে, mv²/r। আর এইখানে উপগ্রহের যে তল, বস্তুটির উপর যে প্রতিক্রিয়া দিচ্ছে সেটা বহির্মুখী দিচ্ছে। তাহলে আমি এখানে লিখতে পারি এন, বহির্মুখী বল n প্লাস mv²/r = mg। আবার উপগ্রহের কক্ষীয় গতিবেগ, এটা প্রদক্ষিণ বেগ, m/r তো আছেই, v² v তোমরা জানো, v √gm/r, gm মানে gr²/r, তাহলে √gr, v মানে √gr, তাহলে v² কত হলো, v² হলো g×r। আর এদিকে দেখো mg, একটা বিষয় দেখো, আর কেটে গেল, আর কেটে গেল, তাহলে n প্লাস mg = mg হলো। তাহলে n এর ভ্যালু কত আসলো, n এর ভ্যালু 0। তার মানে উপগ্রহে কোনো বস্তু ভারশূন্য বা ওজন শূন্য হয়, বা মহাকাশচারী ওজন শূন্য হয়। বস্তু বা মহাকাশচারী ওজন শূন্য হয়। হলো, বুঝতে পারলে, n এর ভ্যালুটা 0। আচ্ছা, কেউ তার ওজন অনুভব করে তার নিজস্ব ওজনের জন্য না, যে তলে দাঁড়িয়ে থাকে সেই তল তার উপর যে প্রতিক্রিয়া দেয়, সেই প্রতিক্রিয়া বলের জন্য কেউ ওজন অনুভব করে। সেই প্রতিক্রিয়া বল যদি কখনো শূন্য হয়ে যায়, বা কখনো কমে যায়, কখনো বৃদ্ধি পায়, তখনই আমরা তখন বলবো, যদি n এর ভ্যালু যদি বৃদ্ধি পায় তখন আমরা বলবো বেশি ওজন অনুভব করছে সে, n এর ভ্যালু যদি কমে যায় তখন আমরা বলবো কম ওজন অনুভব করছে সে। তার মানে তল তার উপর কম বল দিচ্ছে। আর n যদি শূন্য হয়ে যায়, সেই ক্ষেত্রে লোকটি ওজন শূন্য অনুভব করবে। এটা তোমরা জানো, লিফটের গতি পড়েছো তোমরা,
লিফটের মধ্যে এই ব্যাপারটা আছে। লিফট যখন ত্বরণ নিয়ে উপর দিকে ওঠে, অ্যাকচুয়ালি এনের ভ্যালুটা বাড়ে, সেই জন্য ওজন বেশি হয়। আবার ত্বরণ নিয়ে যখন নিচের দিকে নামে, এনের ভ্যালু কমে যায়, তার মানে ওজন কম হয়। আর লিফট যখন সমবেগে চলে বা স্থির থাকে, সেই ক্ষেত্রে এনের ভ্যালু ওজনের সমান হয়। আর লিফট যখন জি অভিকর্ষজ ত্বরণের সমান ত্বরণ নিয়ে নিচের দিকে নামবে, তখন প্রতিক্রিয়া বল শূন্য হয়, অর্থাৎ তখন ওজন শূন্য হয়ে যায়, লোকটি ভাসবে তখন লিফট নামার সময়। ত্বরণের মান যদি জি এর সমান হয়, লিফটের ত্বরণ, নিচে নামার ত্বরণ হলো। নেক্সট, যদি পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান জি, এম ভরের কোনো বস্তুকে পৃথিবী পৃষ্ঠ থেকে আর ব্যাসার্ধের সমান উচ্চতায় তোলা হলো। আচ্ছা, তার মানে এটা পৃথিবী, ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ জি, ঠিক আছে। এম ভরের কোনো বস্তুকে আর ব্যাসার্ধের সমান উচ্চতায়, এখানে তুলে নেওয়া হলো এম ভরের একটা বস্তু, এই উচ্চতাটা কত, এইচের ভ্যালুটা হচ্ছে আর, পৃথিবীর যা ব্যাসার্ধ তার সমান, এত উচ্চতায় তোলা হলো। এখানে স্থিতিশক্তি বৃদ্ধি, স্থিতিশক্তির বৃদ্ধি দেখো, ভূপৃষ্ঠে কত স্থিতিশক্তি, ভূপৃষ্ঠে ইউ ওয়ান নাম দিলাম, বা ইউ দাও, ইউ ওয়ান, সেটা হচ্ছে মাইনাস জি এম এম বাই ক্যাপিটাল আর। এম হচ্ছে ক্যাপিটাল এম পৃথিবীর ভর, স্মল এম বস্তুটির ভর, যখন ভূপৃষ্ঠে ছিল তার স্থিতিশক্তি এত ছিল। এবার যখন এইচ উচ্চতায় নিয়ে যাওয়া হবে, তখন স্থিতিশক্তি কী হবে, ইউ টু, তাহলে মাইনাস জি এম এম বাই আর প্লাস এইচ। আচ্ছা, এখানে এইচের ভ্যালু আমাদের বলে দেওয়া আছে জি এম এম বাই আর প্লাস আর, মানে টু আর। তাহলে ইউ টু স্থিতিশক্তির পরিবর্তন মানে হচ্ছে ডেল্টা ইউ, ডেল্টা ইউ মানে হচ্ছে ইউ টু মাইনাস ইউ ওয়ান, ইউ টু মাইনাস জি এম এম বাই টু আর মাইনাস ইউ ওয়ান, মাইনাস ইউ ওয়ান, ইউ ওয়ান আবার মাইনাস আছে, সেই জন্য এটা প্লাস হয়ে যাচ্ছে, তাহলে জি এম এম বাই আর। আচ্ছা, এবার ক্যালকুলেশনটা এই পাশে আসি। ডেল্টা ইউ ইজ ইকাল টু জি এম এম বাই আর, কমন নিচ্ছি, কমন নিলে আমাদের দাঁড়াবে ওয়ান মাইনাস হাফ, মানে হাফ জি এম এম বাই জি এম এম বাই টু আর। আচ্ছা, এবার দেখো এখানে ক্যাপিটাল এম দেওয়া নেই, ক্যাপিটাল এমকে আমরা প্রতিস্থাপন করব অভিকর্ষজ ত্বরণ দ্বারা। আমরা জানি জি ইজ ইকাল টু জি এম বাই আর স্কোয়ার, তাহলে ক্যাপিটাল জি এমকে আমি জি আর স্কোয়ার লিখতে পারি, জি আর স্কোয়ার ইন্টু এম বাই টু আর। তাহলে দেখো এম জি একটা আর ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এম জি আর বাই টু, এটাই স্থিতিশক্তির পরিবর্তন, এম জি আর বাই টু। দেখো বি নম্বর অপশন, অ্যান্সার হচ্ছে বি। তবে তোমাদের আমি একটা শর্টকাট বলি, ভূপৃষ্ঠে থেকে এইচ উচ্চতায় কোনো বস্তুকে নিয়ে গেলে ডিরেক্ট স্থিতিশক্তির পরিবর্তনের ফর্মুলা তোমরা মনে রাখো, এখানে ডিরেক্ট বসালেই হয়ে যাবে। অর্থাৎ এই যে ইউ টু মাইনাস, এই ইউ টু মাইনাস ইউ ওয়ান যদি করো, পাবে কি এটা এম জি এইচ বাই ওয়ান প্লাস এইচ বাই আর, এটা পাবে এম জি এইচ বাই ওয়ান প্লাস এইচ বাই আর। দেখো ডিরেক্ট হয়ে যাবে, এইচের ভ্যালু আর এর সমান যদি হয়, তাহলে এইচ আর 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 ওয়ান হয়ে গেল, আর বাই আর, তাহলে ওয়ান প্লাস ওয়ান মানে টু হয়ে গেল, এম জি এইচ বাই টু, আর এইচ মানে কি আর, তাহলে এম জি আর বাই টু, ডিরেক্ট হয়ে যাবে। জাস্ট এই ট্রিক মনে রাখো, ফর্মুলা মনে রাখো, এখান থেকে ডিরেক্ট করো, এখান থেকে এটা মনে রাখবে, তাহলে ডিরেক্ট করে ফেলতে পারবে। দেখো উচ্চতা যখন খুব ক্ষুদ্র হবে, তখন এইচ বাই আরটা নগণ্য, তখন আমরা এমজিএইচ বলি,
h/r নগণ্য, নিচে 1, তার মানে mgh থাকবে। উচ্চতা নগণ্যর ক্ষেত্রে স্থিতিশক্তির পরিবর্তন সেটা mgh, কিন্তু উচ্চতা যদি নগণ্য না হয় তখন কিন্তু mgh হয় না, তখন কিন্তু mgh/1 + h/r হয়। যাক, mgr/2 এটা হচ্ছে স্থিতিশক্তির পরিবর্তন এই ক্ষেত্রে, অর্থাৎ অ্যান্সার হচ্ছে বি। চলে যাচ্ছি পরের অঙ্কে। একটি বস্তুকে পৃথিবী পৃষ্ঠ থেকে এমন ঊর্ধ্বে নিক্ষেপ করা হলো যাতে পুনরায় পৃথিবীতে ফিরে আসার আগে পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতায় ওঠে। মহাকর্ষীয় বল দ্বারা প্রদত্ত ক্ষমতার বৃহত্তম মান, আচ্ছা, ভূপৃষ্ঠে আঘাত করার পূর্ব মুহূর্তে সর্বদাই ধ্রুবক, ঊর্ধ্বে নিক্ষেপ করার মুহূর্তে, আর বস্তুটির সর্বোচ্চ অবস্থানে। আচ্ছা, ক্ষমতা, এখানে একটা বিষয় ভাবো, এটা পৃথিবী, একটা বস্তুকে আমরা উপর দিকে তুলে দিচ্ছি, যেখানেই যাক, যত উঁচুতেই যাক, ধরো আমি ভি বেগে ছুড়ে দিচ্ছি, এখানে এই বস্তুটির উপর মহাকর্ষ বল ক্রিয়া করে এইদিকে। আচ্ছা, যখন উপর দিকে যাচ্ছে তখন মহাকর্ষ বল আর গতিবেগ পরস্পর বিপরীত দিকে। তোমরা ক্ষমতার ফর্মুলা তো জানো, ক্ষমতা মানে হচ্ছে পি, তুমি বলতে পারো যে dw/dt, কার্য করার হার। dw মানে f×s/dt, f.s, আমি f.s লিখলাম, তাহলে f.s মানে এবার এফটাকে যদি আমি বাইরে নিয়ে আসি, তারপরে .ds/dt আমি লিখতে পারি, ds/dt মানে হচ্ছে ভি, তার মানে অ্যাকচুয়ালি f.v, বল আর গতিবেগের ডট গুণফল হচ্ছে পাওয়ার বা ক্ষমতা, তার মানে হচ্ছে f/v cos থিটা, পাওয়ার। থিটার ভ্যালু, cos থিটার ভ্যালু যখন +1 হবে তখন পাওয়ার হবে ম্যাক্সিমাম, cos থিটার ভ্যালু যখন -1 হবে পাওয়ার হবে মিনিমাম। আচ্ছা, তাহলে পাওয়ার ম্যাক্সিমাম কখন হবে? একটা বস্তুকে উপর দিকে ছুড়ে দিলাম, আপওয়ার্ড মোশনের ক্ষেত্রে যখন পি আপওয়ার্ড যাচ্ছে তখন থিটার ভ্যালু 180 ডিগ্রি, কারণ তখন মহাকর্ষ বল নিচের দিকে, গতিবেগ উপরের দিকে, তাহলে f/v cos 180 ডিগ্রি মানে -1 মানে মাইনাস পাওয়ার, সর্বনিম্ন ক্ষমতা। আচ্ছা, সর্বাধিক উচ্চতায় যখন যাবে, হাইয়েস্ট পয়েন্টে যখন থাকবে, তখন কি? তখন গতিবেগই শূন্য, সর্বাধিক উচ্চতায়, তখন পাওয়ার কিন্তু শূন্য। এবার যখন সারফেসেই যখন ডাউনওয়ার্ড নামবে, সারফেসে, এটা অ্যাকচুয়ালি ইউএস নাম দিই আপওয়ার্ড এবং সারফেসে, এটা ডাউনওয়ার্ড যখন সারফেসে আসবে, এবার ডাউনওয়ার্ড যখন এখানে যখন ফিরে আসবে ডাউনওয়ার্ড, তখন ভি আর গ্র্যাভিটেশনাল ফোর্স একই ডিরেকশন হয়ে যাচ্ছে, তখন সারফেসে পাওয়ার আমরা f/v cos 0 ডিগ্রি লিখতে পাচ্ছি, মানে f/v। তাহলে ডাউনওয়ার্ড মোশনের ক্ষেত্রে যখন সারফেসে আসবে পাওয়ার সব থেকে বেশি হবে প্লাস, আর ঠিক সারফেসেই মিনিমাম পাওয়ার হবে যখন উপরে উঠবে। তাহলে একটা বস্তুকে যখন আমি উপরের দিকে ছুটছি তখন এখানে মিনিমাম পাওয়ার, মহাকর্ষ বল মিনিমাম পাওয়ার দিচ্ছে, আবার যখন মাটিতে ফিরছে তখন ম্যাক্সিমাম পাওয়ার হবে। তাহলে কোথায় হবে? বস্তুটি পৃথিবী পৃষ্ঠকে আঘাত করার পূর্ব মুহূর্ত, এটাই অ্যান্সার হচ্ছে, কারণ সর্বদা ধ্রুবক থাকে না, বি নম্বর হচ্ছে না, ধ্রুবক তো থাকবেই না, কারণ যত উপরে উঠবে তত বল পরিবর্তন হচ্ছে, গতিবেগেরও পরিবর্তন হয়, তাহলে পাওয়ারেও পরিবর্তন হবে, পাওয়ার তো বল ইন্টু গতিবেগ। তাহলে থ্রু আউট দ্য মোশন কখনো পাওয়ার তাহলে কনস্ট্যান্ট থাকবে না। বস্তুটাকে ঊর্ধ্বে নিক্ষেপ করার মুহূর্তে পাওয়ার তো মাইনাস হয়, আপওয়ার্ড মোশন যখন সারফেসে মাইনাস হয়। বস্তুটির সর্বোচ্চ অবস্থানে পাওয়ার তো একদম 0 হয়, এটা মিনিমামও না ম্যাক্সিমামও না। হ্যাঁ, মিনিমাম হবে উপরে ওঠার সময়, কোথায়? সারফেসে, একদম সারফেসে, আর ম্যাক্সিমাম হবে কোথায়? সারফেসেই
যখন ডাউনওয়ার্ড মোশন হবে। তো ডাউনওয়ার্ড মোশনের ক্ষেত্রে সারফেসে পাওয়ার ম্যাক্সিমাম, এখানে ম্যাক্সিমাম পাওয়ারের কথাই বলা আছে। তাহলে অ্যান্সার হচ্ছে বস্তুটির যখন ভূপৃষ্ঠকে আঘাত করবে, অর্থাৎ আঘাত করার পূর্ব মুহূর্তে যে পাওয়ারটা হবে সেটাই হবে ম্যাক্সিমাম, অর্থাৎ অ্যান্সার হচ্ছে আমাদের এ। অ্যান্সার হচ্ছে এ নম্বর। আচ্ছা, হলো। নেক্সট হচ্ছে পৃথিবী পৃষ্ঠ থেকে কত উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ? পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের 1/4 অংশ হবে, এটা তো পারবেই তোমরা। জি ইজ ইকাল টু জি ইন্টু আর বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। উচ্চতার ক্ষেত্রে জি এইচ ইজ ইকাল টু ভূপৃষ্ঠের মানের 1/4 হবে, তার মানে জি এইচ হবে G/4, এটা জি। কত উচ্চতায়? মানে আর প্লাস আর হোল স্কোয়ার। জি জি ক্যান্সেল, 1/4 তার রুট করে দাও, মানে 2 আর বাই আর প্লাস এইচ। তাহলে আর প্লাস এইচ ইজ ইকাল টু 2R। তাহলে এইচ ইজ ইকাল টু 2R মাইনাস আর, মানে আর। কত উচ্চতায়? ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ, এখানে জিএইচ ভূপৃষ্ঠের মানের 1/4 হচ্ছে। তাহলে উচ্চতার ভ্যালু কত হচ্ছে? এইচ ইজ ইকাল টু আর। এইচ ইজ ইকাল টু আর। তাহলে দেখো কোন অপশনটা হচ্ছে? এই অপশন, এইচ ইজ ইকাল টু আর। তাহলে অ্যান্সার হচ্ছে এ। নেক্সট, পৃথিবী পৃষ্ঠ থেকে একটি বস্তুর মুক্তিবেগ 11.2 কিলোমিটার পার সেকেন্ড। যদি পৃথিবীর ভর তার বর্তমান ভরের দ্বিগুণ, ব্যাসার্ধ অর্ধেক হয়ে যায়। ভর আর ব্যাসার্ধ যদি অর্ধেক হয়ে যায়, মুক্তিবেগ কত হবে? আচ্ছা, মুক্তিবেগের ফর্মুলা ভি রুট ওভার জি 2gm বাই আর। তার মানে ভি ভ্যারিস রুট ওভার এম বাই আর আমি লিখতেই পারি। আচ্ছা, বর্তমানটা V1 আর চেঞ্জ হয়ে গেলে V2। এটা যদি V2/V1 যদি আমি লিখি, তাহলে M2/M1 ডিরেক্টলি প্রপোর্শনাল এবং R1/R2 ইনভার্সলি প্রপোর্শনাল। দেখো এদিকে V2 উপরে আছে, তাহলে M2 উপরে ডিরেক্টলি প্রপোর্শনাল, বাট R2 নিচে। তা V2 চাই আমাদের রুট ওভার M1/M2 ইন্টু R1/R, না এটা M2/M1 R1/R2 ইন্টু V1। আচ্ছা, তাহলে M2 মানে কার? ওটা পৃথিবীর পরের ভর। পরের ভর কত? বর্তমান ভরের দ্বিগুণ, মানে তাহলে M2 হবে 2M1। তাহলে M2/M1 হচ্ছে 2 হলো, তার রুট আছে। ব্যাসার্ধ কী হবে? ব্যাসার্ধ অর্ধেক, মানে R2 হবে R1-এর অর্ধেক, মানে R1/R2 হচ্ছে 2। R1/R2 হচ্ছে 2। আচ্ছা, দেখো R1/R2 এখানে 2 হচ্ছে, ইন্টু V1 রুট টু রুট 2 ইন্টু 2 মানে হচ্ছে 2 V1। V1 কি? যখন ভর M1 ছিল, ব্যাসার্ধ R1 ছিল, তখনকার মুক্তিবেগ অর্থাৎ প্রাথমিক মুক্তিবেগ 11.2। তো 2 ইন্টু 11.2 কিলোমিটার পার সেকেন্ড, তার মানে 22.4 কিলোমিটার পার সেকেন্ড। দেখো V2 22.4 কিলোমিটার পার সেকেন্ড। অ্যান্সার ABCD। ডি হচ্ছে অ্যান্সার। তাহলে অ্যান্সার ইজ ডি, অপশন ডি ইজ কারেক্ট। হলো। নেক্সট, একটি ঘূর্ণনরত উপগ্রহের আছে কেবলমাত্র গতিশক্তি, না স্থিতিশক্তিও থাকবে, কেবলমাত্র স্থিতিশক্তি না গতিশক্তিও থাকবে। গতিশক্তি স্থিতিশক্তি, হ্যাঁ দুটোই আছে, অপশন সি। অ্যান্সার হচ্ছে সি কারেক্ট, দুটোই আছে, গতিশক্তি স্থিতিশক্তি। শক্তি তো শূন্য হয় না, শক্তি শূন্য হয় কোথায়? অসীম দূরে শূন্য হয়।
তার ঘূর্ণনরত উপগ্রহ বলা আছে, শূন্য শক্তি হতে পারে না। নেক্সট যাচ্ছি। একটি গ্রহের ঘনত্ব ও অভিকর্ষজ ত্বরণ পৃথিবীর ঘনত্ব ও অভিকর্ষজ ত্বরণের সমান। মহাকর্ষীয় ধ্রুবক জি হলো পৃথিবীর দ্বিগুণ। ও জি চেঞ্জ করে দিল। আচ্ছা, তাহলে উভয়ের ব্যাসার্ধের অনুপাত অভিকর্ষজ ত্বরণ, দেখো তো জি ইজ ইকাল টু 4/3 পাই রো ক্যাপিটাল আর জি, ফর্মুলা। তা এখানে কি কি সমান, এখানে কি বার করতে হবে? উভয়ের ব্যাসার্ধের অনুপাত, মানে আর, তাহলে লিখে নাও 3g/4 রো ক্যাপিটাল জি, এটা হচ্ছে আর। এখন দেখো কি কি ধ্রুবক, মানে কি কি সমান। স্মল জি সমান, অভিকর্ষজ ত্বরণ সমান বলা আছে। তারপরে কি ঘনত্ব সমান, তাহলে ঘনত্ব সমান বলা আছে, অভিকর্ষজ ত্বরণ সমান বলা আছে। তাহলে আর শুধুমাত্র প্রপোর্শনাল টু 1/g। আচ্ছা, এবার তাহলে গ্রহের ব্যাসার্ধ বাই পৃথিবীর ব্যাসার্ধ ইকুয়াল টু, এটা হবে গ্রহের জি, এটা হচ্ছে পৃথিবীর জি। তাহলে অনুপাত কত হচ্ছে? পৃথিবীর জি চাইতে গ্রহের জি 2 টাইমস বেশি, তার মানে এটা বেশি। জিপি ইজ ইকুয়াল টু 2 × জিই। তাহলে জিই বাই এটা 2GE অ্যাকচুয়ালি, জিপির জায়গায় আমি বসালাম, তাহলে হাফ। তাহলে আরপি বাই আরই, মানে গ্রহের ব্যাসার্ধ আর পৃথিবীর ব্যাসার্ধের অনুপাত হচ্ছে 1:2। তাহলে অপশন 141512 সি, অ্যান্সার হচ্ছে সি ইজ কারেক্ট। বুঝতে পারলে? নেক্সট। আচ্ছা, শেষ তাহলে মহাকর্ষ চ্যাপ্টার, তার এমসিকিউগুলো এখানেই শেষ হলো। আবার পরবর্তী চ্যাপ্টার নিয়ে হাজির হব এমসিকিউগুলোর জন্যই। সাথে থাকবে, পড়াশোনা ঠিকঠাক করবে, বন্ধুদের শেয়ার করবে এই ভিডিও, যাতে সবাই উপকৃত হয়। শেষ করছি, ভালো থেকো।